আমার মনে হয় যে কোনো একটা কাজ শুরু করার প্রক্রিয়া যথেষ্ট সহজ, কিন্তু সেই কাজটা এই ডেডিকেশনের সাথে কমপ্লিট করা ততটাই চ্যালেঞ্জিং বিষয়। আর আজকের ভিডিওটা থাকছে সেই চ্যালেঞ্জ নিয়েই। চ্যালেঞ্জটা কি? তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা ভিডিও সিরিজ শুরু করেছিলাম কল্ড দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া। আর এই ভিডিও সিরিজের মেন পারপাস ছিল 3টে ফেমাস ইন্ডিয়ার ট্রেক, মানে ইন্ডিয়ার 3টে ফেমাস ট্রেক একবারে কমপ্লিট করব একটা ভিডিও সিরিজের মধ্যে। ফরচুনেটলি তা কমপ্লিট করতেও পেরেছি, সেই সাথে ডেইলি একটা করে শর্ট ভিডিও আপলোডও করেছি। আর আজকের আয়োজন হলো এই এন্টায়ার শর্ট ভিডিওর কম্পাইলেশন, মানে একবারে এই ভিডিও সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 57টা শর্ট ভিডিও একবারে তোমরা দেখতে পারবে। তো শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানিও এই জার্নিটা তোমাদের কেমন লাগলো। তো শুরু করা যাক। 2023 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বেরিয়েছিলাম একটা ভ্রমণে, যার নাম রেখেছিলাম মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর অ্যাডভেঞ্চার। যে ভিডিও সিরিজের মেন মোটিভ ছিল সারা ভারতবর্ষ একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে ভ্রমণ করব আর ভারতবর্ষের ভার্সাটাইল কালচারগুলোকে কাছ থেকে ফিল করব। দেন 2024 সালের জানুয়ারি মাসের 24 তারিখে আর একটা ভ্রমণে বেরিয়েছিলাম, যার নাম রেখেছিলাম মাই ড্রিমি ব্যাকপ্যাক ফর ওয়েস্ট বেঙ্গল। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ হলো একমাত্র রাজ্য যে রাজ্যে পাহাড়, সমুদ্র এবং জঙ্গল একই সাথে দেখা সম্ভব। আর ওই ভিডিও সিরিজের মেন মোটিভ রেখেছিলাম এই 3টে প্রাকৃতিক পরিবেশ একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে ডকুমেন্ট করব। আর আজ 2024 সালের জুলাই মাসের 23 তারিখ, আজও বেরিয়েছি আরেকটা অ্যাডভেঞ্চার ট্রিপে, যার নাম রেখেছি দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া। আর এই ভিডিও সিরিজের মেন পারপাস হলো ভারতবর্ষের ফেমাস 3টে মাউন্টেন ট্রেক একসাথে কমপ্লিট করব। সেই সাথে থাকবে বোনাস লাদাখ বাইক ট্রিপও। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই সফরে একসাথে চলার জন্য। দেখা হচ্ছে আগামী দিন ঠিক আজকের ন্যায় সন্ধ্যে 6টায়। এখনকার আপডেট ঠিক এইরকম। আজকের সারাটা দিন কখন পার হয়ে গেল তা টের পেলাম না, ব্যাক টু ব্যাক কাজ কমপ্লিট করার প্রেশারে। আর কাজগুলো এমনই ভিডিও সিরিজ শুরু করার আগে অর্থাৎ ট্রিপে বেরোয়ার আগে কমপ্লিট করাটা খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজি অনুযায়ী দিনের সব থেকে হেক্টিক কাজটা প্রথমে সারবো, হুইচ ইজ পোগো পিকুকে স্নান করানো। এরপর লেস ডিফিকাল্ট কাজ, আর তা হলো লন্ড্রি থেকে জামা কাপড় কালেক্ট, সম্পূর্ণ ট্রিপের জন্য কিছু ড্রাই ফ্রুট সংগ্রহ। দেন সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো লং ট্রিপে বেরিয়ে প্রথম থেকে শেষ অবধি তোমার হেলথ ওয়েল অ্যান্ড গুড থাকবে, তার গ্যারান্টি, ওয়ারেন্টি বা নিশ্চয়তা কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই কয়েকটা মেডিসিন নিজের কাছে রাখা বুদ্ধিমত্তার এক বিশেষ পরিচয়। এইবার পালা প্রয়োজনীয় জামা কাপড়, খাবার দাবার, ক্যামেরা, ইকুইপমেন্ট ব্যাগবন্দি করা। কিন্তু তার আগে এই সব জিনিসপত্র একটা জায়গায় সাজিয়ে নাও, এতে শর্ট লিস্ট করতে সুবিধা হবে যে কোন কোন জিনিস রেখে যাবে আর কোন কোন জিনিসপত্র ব্যাগবন্দি করতে হবে। এই ব্যাগ হালকা রাখাটা খুবই প্রয়োজন, কারণ সোলো ট্রিপে তোমার ব্যাগ অন্য কেউ নয়, তোমাকেই ক্যারি করতে হবে। তো দেখা হচ্ছে আগামী দিন ঠিক আজকের ন্যায় সন্ধ্যে 6টায়। ডিসাইড করেছি দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া এই ভিডিও সিরিজের প্রথম ট্রেক সারবো উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ারে। সেখানে পৌঁছানোর জন্য সময় লাগবে 3টে দিন, আর বাহনের প্রয়োজন ট্রেন, বাস, টাটা সুমো, দেন 2 দিনের ট্রেক। তো যাই হোক, আজকেই রয়েছে হাওড়া থেকে 12369 কুম্ভ এক্সপ্রেস দুপুর 1টায়। হরিদ্বারে পৌঁছবে নেক্সট ডে দুপুর 3:50-এ। কিন্তু ট্রেনে ওঠার আগে ফুড প্লাজা থেকে সকালের ব্রেকফাস্ট সারলাম দুপুরে, কারণ ট্রিপে বেরোবার এক্সাইটমেন্টে গত রাতে ঘুম প্রপারলি না হওয়াতে সকালের ঘুম ভাঙে লেট করে। বাই দ্য ওয়ে, ট্রেনের 3 টায়ার ইকোনমি কোচের ইন্টেরিয়ার বেশ প্রিমিয়াম লাগলো, সেই সাথে একদম রাইট টাইমে ট্রেন ছাড়াতে আমি ইমপ্রেসড। ইন্ডিয়ান রেলওয়ে জিন্দাবাদ বলে বিছানা করে বসে পড়লাম কাজ নিয়ে। কাজ সারতে সারতে সময় হয়ে আসে রাতের খাবার সারার। রাতের খাবার সেরে ঘুমানোর আগে কাজ থাকে বাকি একটা, আর সেটা হলো ট্রেনে নিশ্চিন্তে ঘুমানোর জন্য এই কাজটা ম্যান্ডেটরি। তো দেখা হচ্ছে একবারে হরিদ্বারে আগামী দিন আজকের ন্যায় ঠিক সন্ধ্যে 6টায়। 2022 সালের 7ই জুলাই প্রথমবার গেছিলাম হরিদ্বারে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। পাক্কা 2 বছর 2 মাস বাদে আবারও পা রাখতে চলেছি ওখানে। আগের বার এসেছিলাম 4 বন্ধু মিলে, কিন্তু এইবার একা। এইবারকার উদ্দেশ্য কয়েকটা হিমালয়ান ট্রেক, তার মধ্যে প্রথম ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর তার জন্য হরিদ্বার থেকে 26 কিলোমিটার উত্তর পূর্বে পৌঁছতে হবে দেবভূমি ঋষিকেশে। সেখান থেকেই প্রথম ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য যাত্রা আরম্ভ হবে 2 দিন বাদে, কারণ 2 বছর আগে এসে ঋষিকেশ এমনভাবে এক্সপ্লোর করা হয়েছিল না। তাই ভিডিও সিরিজের শুরুতেই এই দেবভূমি ঋষিকেশ এক্সপ্লোরেশন বাকেট লিস্টে অ্যাড করে রেখেছি। তো যাই হোক, এই 12369 কুম্ভ এক্সপ্রেস নির্ধারিত সময়ের 10 মিনিট বাদে ঠিক বিকেল 4টেয় পৌঁছয় হরিদ্বার স্টেশনে। পাশেই হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এখানকার পুরনো স্মৃতিচারণ করতে করতে পৌঁছয় ঋষিকেশ বাস স্ট্যান্ড। এখনো ছবির মতো সুন্দর হয়ে রয়েছে। এইবার এখান থেকে অটো ধরে পৌঁছতে হবে তপবন, কারণ সেখানেই জস্টেলে 2 দিনের থাকার বন্দোবস্ত করে রেখেছি। তো দেখা হচ্ছে আগামী দিন আজকের ন্যায় ঠিক বিকেল 6টায়।
এখনকার আপডেট ঠিক এই রকম। গতদিন ঋষিকেশের তপবনে পৌঁছে জস্টেলের ডরমেটরির বেড 2 দিনের জন্য নিজের নামে করে আজ সকাল সকাল বেরিয়ে পড়ি উইদাউট এনি প্ল্যানিংয়ে ঋষিকেশ দর্শনে। আর ঋষিকেশ দর্শনের জন্য দ্য বেস্ট বাহন হলো স্কুটি। 400 টাকা পার ডে হিসেবে হস্টেল থেকেই হায়ার করে নিই। ছোট্ট একটা প্রো টিপ, স্টার্ট দেওয়ার আগে স্কুটির একটা টোটাল ভিডিও ফোনে সেভ করে নাও, যাতে ওনার ক্লেম না করতে পারে যে প্রিভিয়াস কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ তুমি করেছো। তো ফ্রিলি স্কুটি রাইড করার জন্য ভিডিও করে নেওয়াটা ম্যান্ডেটরি। দেন ফটাফট বেরিয়ে পড়ি কোনো এক আদর্শ গঙ্গার ঘাটের সন্ধানে, কারণ সকালের সূর্য প্রণাম আর মেডিটেশন সেখানেই সারবো। মেডিটেশন সেরে বেশ কিছু সময় গঙ্গার ঘাটে বসে এক দৃষ্টিতে গঙ্গার প্রবাহের দিকে তাকিয়ে থাকি। হৃদয়ের পটভূমিতে আধ্যাত্মিকতার অনুভূতি দৃঢ় হয়েছে আরও। এমনই গঙ্গার ঘাট ঘুরতে ঘুরতে পৌঁছই লক্ষ্মণ ঝোলার সামনে। বিগত 2-2.5 বছর ধরে ব্রিজের কাজ চলছে তড়িঘড়ি। দেখা হচ্ছে নেক্সট পার্টে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ ঋষিকেশের ফুল ভিডিওটা দেখে নাও। স্ক্রিনে চ্যানেলের নামের নিচে ফুল ভিডিও লিংক দেওয়া রইল। ইয়োগা অ্যান্ড দ্য মেডিটেশন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এখন যেখানে আমি রয়েছি, হুইচ ইজ ঋষিকেশ। হ্যাঁ, ঋষিকেশ হলো পৃথিবীর বুকে ইয়োগা অ্যান্ড মেডিটেশনের রাজধানী। আর এখানেই 1968-এ বিশ্ববিখ্যাত এক ব্রিটিশ ব্যান্ড কল্ড দ্য বেটলেস ব্যান্ড আসে শান্তির খোঁজে। শান্তি মানে পিস। ঋষিকেশে তাদের ঠিকানা শঙ্করাচার্য আশ্রম, যেখানে রয়েছে এমন স্ট্রাকচারের 84টা মেডিটেশন কুটিয়া। আর এই কারণে এই আশ্রমের নাম ধীরে ধীরে 84 কুটিয়া নামে পরিচিত হয়। সেই সাথে বিশ্ব প্রসিদ্ধ দ্য বেটলেস ব্যান্ড 2 মাসের জন্য এখানে এসে থেকে ফেমাস বহু গান লেখে। ফলস্বরূপ এই আশ্রম আরো পপুলার হয় বেটেলস আশ্রম নামে। 1961-এ যোগী মহর্ষি মহেশ ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে 15 একর জমি 20 বছরের জন্য লিজ নিয়ে ওয়েল ডেকোরেটেড ইয়োগা অ্যান্ড মেডিটেশন সেন্টার তৈরি করে। 20 বছর বাদে শর্তানুযায়ী 1981-এ এই আশ্রম অ্যাবান্ডনে পরিণত হয়। কিন্তু আজও এই আশ্রম টুরিস্টারদের কাছে বেশ পপুলার। তো ঋষিকেশে আসলে ইউ শুড ডেফিনেটলি কাম হিয়ার। তো দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে, ঠিক আজকের ন্যায় সন্ধ্যে 6টায়। হাই, আমি আকাশ, আর আমি এখন রয়েছি যোগ এবং ধ্যানের নগর ঋষিকেশ। সারাদিন ঋষিকেশ এক্সপ্লোর করার পর দিনের শেষে ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি না দেখলে ঋষিকেশ দর্শন থাকবে একেবারে অসম্পূর্ণ। তাই ঠিক সন্ধ্যা 6টায় চলে আসি ত্রিবেণী ঘাটে। গঙ্গা আরতি শুরু হতে এখনো বাকি 30 মিনিট। এই ফাঁকে ঘুরে নিই ঋষিকেশ মার্কেট। ছোট্ট একটা ইনফরমেশন দিই, এই ঋষিকেশ মার্কেটের তুলনায় হরিদ্বারের মার্কেট আরো বেশি জমজমাট। যাই হোক, গঙ্গা আরতি শুরু হওয়ার আগে অবশিষ্ট সময়ে ত্রিবেণী ঘাটের ভাইব্রেশন ধারণ করার চেষ্টা করি। সেই সাথে গায়ে গঙ্গার জল ছিটিয়ে দাঁড়িয়ে পড়ি ভিড়ের মাঝে। ত্রিবেণী ঘাটের এই জমজমাটি গঙ্গা আরতি দেখে এবার ফেরার পালা হস্টেলে। কিন্তু যাওয়ার পথেই চোখ পড়ে গঙ্গার ওপরে ভাসমান ঝলমলে ঝুলন্ত আলোর দিকে। দিনের তুলনায় রাতে রামঝুলার উপস্থিতি আরো গ্লোরিয়াস। দেখা হচ্ছে আগামী দিন আজকের ন্যায় ঠিক সন্ধ্যা 6টায়। যোগ ও ধ্যানের নগর ঋষিকেশ 2 দিন ঘোরার পর আজ ফাইনালি বেরোবার পালা ভিডিও সিরিজের প্রথম ট্রেক সফল করার উদ্দেশ্যে। তাই সকাল সকাল বেরিয়ে পড়ি হস্টেল থেকে 60s ক্যাফের উদ্দেশ্যে, কারণ সেখানেই হবে ভ্যালি অফ ফ্লাওয়ার গ্রুপের মিট আপ। সোলো ট্রাভেলের একটা কি অদ্ভুত ব্যাপার, বিগত 6টা দিন সবাই একসাথেই থাকবো, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে চিনিই না। আর হোপফুলি 6 দিনের মাথায় প্রত্যেকের সুপরিচিত হয়ে উঠবো। সেই সাথে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জীবনের ভিন্ন ভিন্ন কাহিনী সকলে জানবো। কিন্তু তার আগে পার করতে হবে ঋষিকেশ থেকে যোশীমঠ 266 কিলোমিটার। সেখানেই আজকে নাইট স্টে। আর পথে দুপুরের খাবারের জন্য গাড়ির চাকায় ব্রেক করলো নন্দপ্রয়াগ। এই নন্দপ্রয়াগের খাবার আর সামনের ভিউ দুই অতুলনীয়। সামনে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ফটাফট লাঞ্চ সেরে সন্ধ্যে 6টায় পৌঁছই যোশীমঠের পরিবর্তে 5 কিলোমিটার আগিয়ে পাণ্ডুকেশ্বর। এই পাণ্ডুকেশ্বরের হোটেলের ব্যালকনি থেকে উত্তরাখণ্ডের অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দি করা শুরু করে দিয়েছি। আর সেই সাথে এক্সাইটেড হয়ে রয়েছি আগামী দিনগুলোর জন্য। আজকের আপডেট ঠিক এই রকম। ফাইনালি এই ভিডিও সিরিজের প্রথম ট্রেক অফিসিয়ালি আজ শুরু হবে, কিন্তু তার আগে ট্রেক লিডারের ইনস্ট্রাকশন অনুযায়ী একই রকম ভাবে জুতো বেঁধে নিই। কিন্তু এখনই ট্রেক শুরু নয়, আরো একটু সময় বাকি। এই পাণ্ডুকেশ্বর থেকে প্রথমে গাড়িতে করে যেতে হবে 6 কিলোমিটার পুলনা। দেন সেইখান থেকে 10 কিলোমিটারের ইন্টেন্সিভ ট্রেকিং শুরু। কিন্তু তার আগে একটা গ্রুপ ফটো সেরে দুগ্গা বলে পাহাড়ের কোল দিয়ে ফাইনালি হাঁটা আরম্ভ করলুম সকাল 8:52-তে। পাহাড়ের চড়াই জয় করার জন্য শারীরিক জোর যতখানি দায়ী, ঠিক ততখানি প্রয়োজন মানসিক জোরও। শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, পায়ের উপর প্রেসার বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। ধীরে ধীরে পাহাড়ের মাইলস্টোন কমিয়ে গন্তব্যের দিকে পৌঁছতে হবে। পথেই সূর্যি মামার সাথে তীব্রভাবে সাক্ষাৎ হলে সানগ্লাসটা পরে নাও। আর একটু বেশি কষ্ট হয়ে গেলে বিশ্রাম নিয়ে নাও। শরীরকে হাইড্রেট রাখতে ফ্রিকুয়েন্টলি জলও খেয়ে নাও।
এরই মধ্যে পার করি 5 কিলোমিটার, আর এখানেই সারবো লাঞ্চ। এখনো পর্যন্ত পার করলাম আজকের হাফ ট্রেক, গন্তব্য এখনো হাফ বাকি। দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে ঠিক সন্ধ্যে 6টায়। যেমনটা আগের শর্ট ভিডিওতে তোমরা দেখলে, পাণ্ডুকেশ্বর থেকে 6 কিমি গাড়িতে পুলনা পৌঁছে সেইখান থেকে ট্রেকিং স্টার্ট করে 5 কিলোমিটার বাদে পৌঁছই ভ্রুন্ডার, আর এই ভ্রুন্ডার ব্রিজের সামনেই সেরে নেই লাঞ্চ। এইবার পালা ফাইনালি আজকের গন্তব্যে পৌঁছানোর, জায়গার নাম ঘাংড়িয়া। আর মাত্র দূরত্ব বাকি 5 কিমি। আগের শর্ট ভিডিওতেই অলরেডি প্রথম 5 কিলোমিটার পার করে রেখেছি, এইবার পালা বাকি 5 কিলোমিটার। যাই হোক, লাঞ্চ সেরে এই ভ্রুন্ডার ব্রিজ পার করে ঝর্ণার জল সংগ্রহ করে অপূর্ব মাউন্টেন সিনিক ভিউ ক্যামেরা এবং হৃদয়ে ধারণ করতে করতে ক্রমশই এগোচ্ছি, সেই সাথে কন্টিনিউয়াস গলা ভিজিয়েও রাখছি। এমনই চলতে চলতে ফেস করতে হয় পথের ট্রাফিক, আর এই ট্রাফিক ক্লিয়ার করে ফাইনালি পৌঁছই ঘাংড়িয়া দুপুর 3টে। সেই সাথে টোটাল সময় লাগলো 6 ঘন্টা 8 মিনিট, আর তার ডিস্টেন্স 10 কিমি। ট্রেক লিডারের নির্দেশ রুমে ব্যাগ রেখে 2 মিনিটের মধ্যে ছাদে উপস্থিত হতে হবে ফর কুল ডাউন এক্সারসাইজ, হুইচ ইজ লিটল বিট রিল্যাক্সিং। তো যাই হোক, নেক্সট ভিডিও কোনোভাবে মিস করো না, কারণ গন্তব্য ফাইনালি ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখা হবে ঠিক সন্ধ্যে 6টায়। আজ উত্তরাখণ্ডের মোস্ট ফেমাস মনসুন ট্রেক, সেই সাথে আমার ভিডিও সিরিজের 3টে ট্রেকের মধ্যে প্রথম ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার উদ্ঘাটন করার দিন। গতদিনই পুলনা থেকে 10 কিলোমিটারের ট্রেক কমপ্লিট করে এই ঘাংড়িয়াতে চলে এসেছিলাম, আর আজ সকাল সকাল বেরিয়ে পড়ি 4 কিলোমিটার অতিক্রম করার উদ্দেশ্য নিয়ে, কারণ সেখানেই রয়েছে আলটিমেট বিউটি অফ নেচার। শুরুতেই পড়লো ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে পুষ্পবতী নদী, সেই সাথে চলছে অধিক মাত্রায় ফটো সেশন। এই ফটো সেশনে পার্টিসিপেট না করে এগিয়ে চললুম গন্তব্যের দিকে, কারণ সেখানেই অপেক্ষা করছে এক মায়াবী উপত্যকা। পথে এক জায়গায় লেখা পেলাম স্লাইড জোন, দেখে একটু ভয় পেলাম। এই ভয়টা আতঙ্কে পরিণত হলো সাথে লাগোয়া এই সরু পথ দেখে। কোনো রকমে এই পথ পার করে ফাইনালি পৌঁছলুম এই ট্রেকের ফাইনাল গন্তব্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পৌঁছে আমি মন্ত্রমুগ্ধ। এই অপূর্ব উপত্যকার মায়াবী দৃশ্য এর আগে আমি কখনো কোথাও দেখিনি। এ যেন এক অন্য পৃথিবী। এই পাহাড়ি পথ পার করে এসে না যতখানি ক্লান্ত হয়েছি, এর চেয়ে আরো বেশি ক্লান্ত হয়েছি এই দৃশ্য স্মৃতির পাতায় ধারণ করতে গিয়ে। তবুও এই সৌন্দর্যতায় ঘাটতি পড়েনি কিঞ্চিত। আজ ওয়ার্ল্ড হাইয়েস্ট গুরুদ্বারা হেঁটে পৌঁছানোর দিন, সেই সাথে ব্রহ্মকমলের দর্শন। হাই, আমি আকাশ। আমি রয়েছে একটা ভিডিও সিরিজে কল্ড দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া। এই ভিডিও সিরিজের প্রথম ট্রেক গতদিন হয়েছে কমপ্লিট, হুইচ ইজ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক, যার ফুল ভিডিও কমেন্টে পিন করে রেখেছি। আর আজ ঘাংড়িয়া থেকে সকাল সকাল ট্রেক শুরু করলাম ওয়ার্ল্ড হাইয়েস্ট গুরুদ্বারা হিমকুন্ড সাহেবের উদ্দেশ্যে। ঘাংড়িয়া থেকে কিছু দূর গিয়ে বাদিকে রাস্তা চলে গেল ভ্যালি অফ ফ্লাওয়ার। আজ যাব সোজা। 7 কিলোমিটারের পথ পার করতে পারলেই পৌঁছবো গন্তব্যে। দূরত্ব মাত্র 7 কিলোমিটার হলেও পাহাড়ের চড়াই যথেষ্ট খাড়াই, কিন্তু যতই ওপরে উঠছি ততই প্রকৃতির মায়াবী সৌন্দর্যতা বাড়ছে এক্সপোনেনশিয়ালি। এমনই ঐশ্বরিক পথ দিয়ে চলতে চলতে সামনে পড়লো এমন খাড়াই সিঁড়ি, যা দেখে মানসিক জোরকে আরো স্ট্রং করার প্রয়োজন হয়ে উঠলো। এই সিঁড়ি পার করতে পারলেই একদম লাস্ট ধাপেই রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট গুরুদ্বারা হিমকুন্ড সাহেব। এই কুণ্ডে হাত পা ধুয়ে গুরুদ্বারার দর্শন করে লঙ্গরখানা থেকে প্রসাদ গ্রহণ করে ফাইনালি ব্যাক টু ঘাংড়িয়া। দেখা হচ্ছে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। এই ভিডিওর আপডেট ঠিক এই রকম। টানা 3 দিন ইন্টেন্সিভ ট্রেক করার পর আজ ফেরার পালা ভিডিও সিরিজের 2য় নম্বর ট্রেকের উদ্দেশ্যে। তাই ঘাংড়িয়া থেকে পুলনা পৌঁছানোর জন্য পায়ের ওপর প্রেসার না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চেপে বসলুম খচ্চরের পিঠে। ট্রেক করে নিচে নামলে সময় লাগতো 4 ঘন্টা, আর এই খচ্চর আমায় নিচে নিয়ে যাবে মাত্র 2 ঘন্টায়। ডিস্টেন্স 10 কিমি। গত পরশুই এই একই পথ দিয়ে হেঁটে ওপরে এসছি ঘাংড়িয়া। আজ নামছি ঘোড়ার পিঠে, সেই কারণে একটা বেসিক নিয়ম আমায় ফলো করতে হচ্ছে কন্টিনিউ। আর সেটা হলো, যখন নিচের দিকে নামবে ঘোড়া তখন নিজেকে পেছনের দিকে করে নিতে হবে, আর যখন ওপরের দিকে উঠবে তখন নিজেকে সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। ফাইনালি 2 ঘন্টা বাদে পৌঁছলাম পুলনা। নেমে আমি প্রথম যে কাজটা করলাম তা হলো আমার ল্যাপটপ চেকিং। দীর্ঘ 10 কিলোমিটার খচ্চরের পিঠে অস্বাভাবিক ঝাঁকুনি কাঁপুনির মধ্যে দিয়ে এসছে। ল্যাপটপের হেলথ সুস্থ ঘোষিত করে গাড়িতে চেপে ডিরেক্ট পাণ্ডুকেশ্বর। আজকের দিন এখানেই শেষ নয়, এখনো বাকি বদ্রীনাথ ধামের দর্শন, যেটা থাকছে নেক্সট পার্টে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেকিং এ এসে প্রতিটা ট্রেকারেরই অ্যানাদার প্রায়োরিটি থাকে বদ্রীনাথ ধামের দর্শন। তো আমরা সেটা থেকে ব্যতিক্রম কি করে থাকি? স্নান করে ফ্রেশ হয়ে ফটাফট বেরিয়ে পড়ি পাণ্ডুকেশ্বর থেকে 22 কিলোমিটার উত্তরে ছোট 4 ধামের মধ্যে একটা ধাম ভগবান বিষ্ণুকে সমর্পিত বদ্রীনাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। অলকানন্দা নদীর কিনারায় অবস্থিত এই বদ্রীনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন হিন্দু দার্শনিক, একই সাথে ধর্মগুরু আদি শঙ্করাচার্য। মন্দিরের ভেতরের গ্লোরি দেখতে হলে তোমাকে এখানে নিজে আসতে হবে। ভেতরে ফটো ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। এখানে পৌঁছে আমার পঞ্চ ইন্দ্রিয় এখানকার পাওয়ারফুল স্পিরিচুয়াল ভাইবের কাছে লিটারেলি হিপনোটাইজ হয়ে রয়েছে। এখানকার অরা
ভাষায় ব্যক্ত করার শক্তি রীতিমতো হারিয়েছি। এটা ভেবে শরীরে আরো গুজবাম আসছে যে এই ভিডিও সিরিজের মাধ্যমে আমার উপস্থিতি সারা জীবন চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। সেই সাথে এখান থেকে একটা বদ্রীনাথ ধামের রেপ্লিকা নিজেই নিজেকে উপহার দিয়ে রওনা দিই এখান থেকে 5 কিলোমিটার আরো উত্তরে মহাভারতের সাথে জড়িত এক গ্রামের উদ্দেশ্যে, নাম তার মানা ভিলেজ। তো দেখা হচ্ছে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। আচ্ছা, তোমরা কি জানো আমাদের মহাভারত কোথায় বসে লেখা হয়েছিল? তো চলো একসাথে সেখানে যাওয়া যাক। এখনকার আপডেট ঠিক এই রকম। বদ্রীনাথ ধামের দর্শন সেরে এইবার যাব 5 কিলোমিটার আরো উত্তরে সেই গ্রামে, যে গ্রামের পথ দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে প্রস্থান করেছিল, যার নাম মানা ভিলেজ। আর এই গ্রামেই লেখা হয়েছিল আমাদের মহাভারত। এই মানা গ্রামে এসে প্রথমে তুমি যেটা লক্ষ্য করবে সেটা হলো এই অপূর্ব সুন্দর সুন্দর গ্রাফিটি। প্রথমে আসলুম সরস্বতী নদীর সামনে। এই সরস্বতী নদীকে একমাত্র এই মানা গ্রাম থেকেই দেখতে পাওয়া যায়। তারপর প্রবেশ করে অলৌকিকভাবে পাতাল লোকে। সরস্বতী নদীর সামনে এটা কোনো ব্রিজ নয়। এই পথ দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার দরুন বিকদর ভীম নদীর ওপরে এই পাথর ফেলে পথ তৈরি করেছিল, যা আজ ভীমপুল নামে পরিচিত। এই অলৌকিক সরস্বতী নদী দেখে এইবার যাব ব্যাস গুফা। এই এখানে বসেই ঋষি বেদব্যাস মহাভারত উচ্চারণ করেছিলেন, আর ভগবান গণেশ তা শুনে শুনে লিখেছিলেন এই বেদব্যাস গুফা থেকে একটু সামনে আগিয়ে এসে এই জায়গাটায় বসে, নাম গণেশ গুফা। এত প্রাচীন ইতিহাসের সাথে জড়িত এই মানা গ্রামে এসে আমি লিটারেলি অ্যাস্টোনিশড। আজকের আপডেট ঠিক এই রকম। ভিডিও সিরিজের 3টে ট্রেকের মধ্যে প্রথম ট্রেক হলো ভালোই ভালোই সম্পূর্ণ। এইবার বেরোবার পালা দ্বিতীয় নম্বর ট্রেকের উদ্দেশ্যে মানালি, কারণ মানালি হলো হামটা পাসের বেস ক্যাম্প। হ্যাঁ, ভিডিও সিরিজের সেকেন্ড ট্রেকটা হলো হামটা পাস ট্রেক, কিন্তু সেখানে একটা রাতের মধ্যে পৌঁছানো একেবারে অসম্ভব। মাঝে নাইট স্টে করতে হবে চণ্ডীগড়। এমনই সিদ্ধান্ত নিয়ে গাড়িতে চেপে দুগ্গা দুগ্গা বলে দিলাম রওনা। প্রথমে দেরাদুনের উদ্দেশ্যে, সেখান থেকে বাস ধরে মধ্যরাতে চণ্ডীগড়, দেন নেক্সট ডে মানালি। কিন্তু আনফর্চুনেটলি গাড়ির চাকায় ব্রেক পড়লো এখানে। গত রাতে ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে এই দুর্যোগ। 2 ঘন্টা বাদে রোড ক্লিয়ার হলে ঋষিকেশ পৌঁছতে পৌঁছতে আবারও শুরু হলো এই বৃষ্টি। এই বৃষ্টি সঙ্গ ছাড়েনি দেরাদুন পৌঁছেও। সেখান থেকে রাত 8টায় চেপে বসলুম চণ্ডীগড় যাওয়ার বাসে। গন্তব্যে পৌঁছবে রাত্রি 2টোয়। তো এরই ফাঁকে ছোট্ট একটা ঘুম সেরে নেওয়া যেতেই পারে। কন্টিনিউয়াস চলেছে এই বৃষ্টি। তো এই পরিস্থিতিতে ঠাই করে নিলাম চণ্ডীগড় বাস আড্ডার ডরমেটরিতে। তো দেখা হচ্ছে আগামী দিন ফ্রেশ একটা সকালে। A cloudburst that caused a landslide cut off the Malana village from Kullu. A 3-story vegetable market and several shops have been destroyed just a few kilometers away from the Kullu town. পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলেই যে সেখানে পৌঁছতে পারবো সবসময় এমনটা নয়। আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে হিমাচল প্রদেশে হেভি মাত্রায় ক্লাউড বাস্টের কারণে আমার ভিডিও সিরিজের সেকেন্ড ট্রেক ক্যান্সেল হয়ে গেছে। সোলো ট্রিপ এমনিতেই চ্যালেঞ্জিং হয়ে থাকে, খুঁটিনাটি একটার পর একটা সমস্যা ফেস করতেই হচ্ছে, কিন্তু এমন সমস্যা ফেস করতে হবে তা আমার আইটিনারিতে একেবারেই ছিল না। তো আর কি করা। তো এই আইটিনারির 3য় নম্বর ট্রেক শিডিউল হয়ে রয়েছে 10 দিন বাদে কাশ্মীরে, আর এখন আমি রয়েছি চণ্ডীগড়। এই ন্যাচারাল ডিজাস্টারের কারণে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু খুব জলদি কোনো একটা ডিসিশন নিতে হবে যে ভিডিও সিরিজটা কিভাবে কন্টিনিউ করা যেতে পারে। হতাশ হয়ে পড়ে থাকলে কোনোভাবে কোনো সলিউশন আসবে না। সো আই নিড সাম টাইম। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা আইডিয়ার সাথে। হাই, আমি আকাশ, আর আমি পড়েছি একটা বড় সমস্যায়। তোমরা যেমনটা জানো আমি রয়েছি একটা ভিডিও সিরিজে কল্ড দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া। ভিডিও সিরিজের পারপাস ইন্ডিয়ার ফেমাস 3টে ট্রেক একটা সিঙ্গেল ট্রিপের মাধ্যমে কমপ্লিট করব। তার মধ্যে প্রথম ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার কমপ্লিট। দ্বিতীয় নম্বর ট্রেক গতদিন ক্যান্সেল হয়ে গেছে, তা আগের শর্ট ভিডিওতে তোমরা অলরেডি জানো। আর 3য় নম্বর ট্রেক কনফার্ম হয়ে রয়েছে 10 দিন বাদে, হুইচ ইজ KGL ট্রেক, কাশ্মীর গ্রেট লেকস ট্রেক। এবার প্রশ্ন হলো সেকেন্ড ট্রেক ক্যান্সেল হওয়ার কারণে এই 10টা দিন আমি কি করব। 2 দিনের ডিপ্রেশন ও অ্যাংজাইটির মধ্যে অত্যাধিক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্তে আসলাম আমি রয়েছি এখন চণ্ডীগড়, আর এখান থেকে অমৃতসর মাত্র 250 কিলোমিটার। তো ডিপ্রেশনে থাকার পরিবর্তে অমৃতসরে থাকার সিদ্ধান্ত নিয়ে চেপে বসলুম বাসে। এই বাসে যেতে যেতে একটা কথা ভাবছিলাম, ট্রেকটা ক্যান্সেল হওয়ার কারণে ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে চলে গেছিলাম, কিন্তু খবরটা যদি মানালি পৌঁছে যাওয়ার পর পেতাম তাহলে অবস্থা কি হতো। তো দেখা হচ্ছে আগামী দিন অমৃতসরে। সমগ্র বিশ্বের কাছে অমৃতসর সুবিখ্যাত গোল্ডেন টেম্পল এবং গোল্ডেন টেম্পলের লঙ্গরখানার কারণে, আর আমাদের ইতিহাসের পাতায় অমৃতসর পরিচিত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে, এবং সেই সাথে পরিচিত ভারত পাকিস্তান আটারি এবং বাগা বর্ডারের কারণে। তো এখনকার আপডেট ঠিক এই রকম। অমৃতসর পৌঁছতে ঘড়ির কাটায় এখন বাজে দুপুর 3টে। চেক ইন করি ম্যাট প্যাকার হস্টেলের ডরমেটরিতে। এই হস্টেল খুবই অ্যাফোর্ডেবল, সেই সাথে প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স, রুফটপ থেকে সিটি ভিউ যথেষ্ট নান্দনিক। এই
ম্যাটপ্যাকার হস্টেল থেকে গোল্ডেন টেম্পলের দূরত্ব মাত্র 10 মিনিটের হাঁটা পথ। লোকেশন এবং ওয়েবসাইট কমেন্টে পিন করা রইল। এই দুপুর 3টে অমৃতসরে পৌঁছে করণীয় মাত্র একটা কাজই হতে পারে, আর তা হলো ভারত পাকিস্তান বর্ডারে বিএসএফদের এনার্জেটিক প্যারেড ক্যামেরাবন্দি করা, হুইচ ইজ টু মাচ থ্রিলিং। এই প্যারেডের বিস্তারিত থাকছে নেক্সট পার্টের শর্ট ভিডিওতে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। বাগা ও আটারি বর্ডার হলো একমাত্র বর্ডার যেখানে সারা বছর বিকেলে ভারত পাকিস্তান আর্মিদের একসাথে বিটিং রিট্রিট সেরিমনি পারফর্ম করা হয়। বলিউড দেশত্ববোধক গানের সাথে ডান্স অ্যাম্বিয়েন্সটাকে করে তোলে টু মাচ থ্রিলিং। এই 1 ঘন্টার সেরিমনির অনুষ্ঠান হয় সারা বছর বিকেল 5টা 15-তে, কিন্তু উইন্টার টাইমে 1 ঘন্টা আগে 4টে 15-তে অনুষ্ঠিত হয়। প্রত্যেকের জন্য আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে সেরিমনি শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে এখানে পৌঁছে যাও, কারণ ফার্স্ট সিট অন ফার্স্ট কাম। এখানে প্রবেশ প্রত্যেকের জন্য উন্মুক্ত। অমৃতসর থেকে দূরত্ব 30 কিলোমিটার হলেও প্রতিদিন দুপুর থেকেই 300 টাকা পার পার্সন হিসেবে শয়ে অটো অমৃতসর থেকে এই বাগা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে এসে লাইফে ফার্স্ট টাইম পাকিস্তানের ল্যান্ড, পাকিস্তানের ফ্ল্যাগ এবং পাকিস্তানের আর্মি লাইভ দেখলাম। সেই সাথে আমাদের বিএসএফদের এনার্জেটিক প্যারেড, টোটালি নিউ এক্সপিরিয়েন্স। আজ ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর এবং সেই সাথে সেই রান্নাঘরের রান্না চেখেও দেখব। তো এখনকার আপডেট ঠিক এই রকম। যেমনটা তোমরা জানো, আমি এখন রয়েছি অমৃতসর। এই অমৃতসর বিখ্যাত হরমিন্দর সাহিব গুরুদ্বারার কারণে, অলসো নোন অ্যাজ দ্য গোল্ডেন টেম্পল, এবং সেই সাথে অমৃতসর আরও বিখ্যাত এই গোল্ডেন টেম্পলের লঙ্গরখানার কারণে, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কিচেন। ডেইলি আনুমানিক 50,000 থেকে 60,000 দর্শনার্থী এই লঙ্গরখানার খাবার গ্রহণ করে একেবারে বিনামূল্যে। গোল্ডেন টেম্পলে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য উন্মুক্ত। তাদের মান্যতা ঠিক এই রকম, মানুষের জন্ম যেখানে যেভাবেই হোক না কেন প্রত্যেকের অন্তিম গন্তব্য ভগবানের দুয়ারে। আর তা এই গুরুদ্বারার আর্কিটেকচারে একেবারে স্পষ্ট। গুরুদ্বারার প্রবেশ পথ চারদিকে 4টে হলেও ভগবানের শরণে যাওয়ার জন্য পথ কেবলমাত্র এই একটা। শেষে লঙ্গরখানার খাবার কি করে মিস করি? দেখা হচ্ছে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। হাই স্কুলে পড়ার দরুন ক্লাস 7-8-এ রাত জেগে মুখস্থ করেছিলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইতিহাস, আর আজ এখানে দাঁড়িয়ে নস্টালজিক ফিল হচ্ছে। ইতিহাসটা ছিল ঠিক এই রকম। ভারতের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছিল ব্রিটিশ সরকারদের দ্বারা লাগু করা রোল অ্যাক্টের এগেনস্টে আন্দোলন করতে। এই রোল অ্যাক্টের দরুন সামান্যতর যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে, যা ছিল সরাসরি ভারতীয়দের প্রতি অত্যাচার সুলভ কানুন। ওই অ্যাক্টের প্রতিবাদে এখানে ওই হাজার হাজার ভারতীয় জড়ো হলে তাদের ওপর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার কোনো রকম সতর্কতা ছাড়াই নির্মমভাবে কন্টিনিউয়াস 16 রাউন্ড গুলি ফায়ার করে। ফলস্বরূপ এখানে রক্তের বন্যা বয়ে যায়। বহু মানুষ প্রাণ বাঁচাতে এই কুয়োয় ঝাঁপ দেয়, কিন্তু তাতে কোনো উপায় হয় না। দিনের শেষে এই কুয়োতে 120টা মৃতদেহ শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে এই আন্দোলনকারীদের স্মরণে এই জালিয়ানওয়ালাবাগের মাঝখানে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়। আমি রীতিমতো অ্যাস্টোনিশড হয়ে পড়েছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই হাজার হাজার মানুষ নির্মমভাবে হত্যা হয়েছিল। টোটালি ট্র্যাজেডিক। আজ ফাইনালি অমৃতসর থেকে আমার ভিডিও সিরিজের 3য় নম্বর ট্রেক অর্থাৎ শেষ ট্রেক কমপ্লিট করার জন্য রওনা দেব কাশ্মীরের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছানোর গল্প হতে চলেছে টু মাচ অ্যাডভেঞ্চারাস, কারণ বাহন রয়্যাল এনফিল্ড হিমালয়ান আর রাস্তা বয়ে যাবে লাদাখ হয়ে। আপাতত আজকের মধ্যে চণ্ডীগড় পৌঁছে রাত 2:30-এর মধ্যে ট্রাভেল এজেন্সির বাসে চেপে ওভারনাইট জার্নি করে সকালে পৌঁছই মানালি। 3 স্টার হোটেলে চেক ইন, দেন 11 দিনের বেসিক ব্রিফিং সেরে পেয়ে গেলাম হেলমেট, নি গার্ড, লেগ গার্ড। এমন পরিস্থিতিতে এক্সাইটমেন্টের মাত্রা থাকে তুঙ্গে, আর এই এক্সাইটমেন্টের মাত্রা নিউট্রালে আনতে চলে আসলাম বাইকের কাছে। এই বাইকগুলোর মধ্যে ইচ্ছা খুশি কোনোটা পিক করতে পারবো না। আগামী দিন সকালে লটারির মাধ্যমে নির্ধারিত হবে কে কোন বাইক পাচ্ছি। দ্যাটস ওয়াই আই এম টু মাচ এক্সাইটেড ফর নেক্সট ডে। দেখা হচ্ছে আগামী দিন ঠিক সন্ধ্যে 6টায়। সকালে ঘুম ভাঙলো টু মাচ এক্সাইটমেন্টের সাথে যে আজ থেকে টানা 11 দিন হিমালয়ের কোলে বাইক রাইড করতে চলেছি। বাট এই এক্সাইটমেন্টের পাশে ছোট্ট একটা প্রবলেম ফেস করতে হলো, আর তা হলো আমার এই ভিডিও সিরিজের মেন পারপাস ইন্ডিয়ার ফেমাস হিমালয়ান 3টে ট্রেক একসাথে কমপ্লিট করব। তো এই কারণে ট্রেকিং রিলেটেড সব রকম গিয়ার যেরকম ট্রেকিং পোল, ওয়াটারপ্রুফ জুতো, পঞ্চ ইত্যাদি শুরু থেকেই ক্যারি করছি। বাট বাইক রাইডের দরুন যে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসের প্রয়োজন পড়বে তা তো মাথাতেই নেই। আর এখন তা মিলবে মানালি মল রোডে, হোটেল থেকে 8 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছানোর মাধ্যম এখন কেবলমাত্র লোকাল বাস। মানালির এই মল রোড থেকে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসের বন্দোবস্ত করে হোটেলে ফিরতে ফিরতে শুরু হলো বৃষ্টি। কিছু সময় বাদে লটারির মাধ্যমে এই ট্রিপে আমাদের সঙ্গী হলো এই বাইক।
আমাদের বলতে আমার আর আমিরের। আমির হলো মানালি টু শ্রীনগর এই বাইক ট্রিপে আমার পার্টনার। যাই হোক, বৃষ্টি থামলে আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা দেব। দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। আজ সকাল সকাল মানালির মল রোড থেকে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসের বন্দোবস্ত করে এখন আমরা প্রত্যেকে বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছি। যদিও বা এই বৃষ্টির কারণে আমি একেবারেই হতাশ হচ্ছি না, কারণ অ্যাডভেঞ্চার ট্রিপে এসে কমফোর্ট জোনের এক্সপেকটেশন কোনোভাবেই বুদ্ধিমত্তার পরিচয় নয়। যাই হোক, বৃষ্টি থামলে ফাইনালি বাইক স্টার্ট দিতেই শরীরে গুজবাম দিয়ে উঠলো। এই এক্সপেকটেশনের সাথে মানালির পাহাড়ের কোল দিয়ে সোজা গিয়ে দাঁড়ালাম সোলাং ভ্যালি, যা এখন একেবারে গ্রিন হয়ে রয়েছে, কিন্তু উইন্টারে পুরো ভ্যালি বরফে ঢেকে থাকে। এই সোলাং ভ্যালি থেকে 50 টাকার ভুট্টা সাবার করে সোজা গিয়ে দাঁড়ালাম অটল টানেল। সি লেভেল থেকে 3100 মিটার উঁচুতে তৈরি করা দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হাইওয়ে টানেল, যার লেন্থ 9.2 কিলোমিটার। এই অটল টানেল হলো ইন্ডিয়ার 16তম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ড্রিম প্রজেক্ট, তাই তার নাম অনুসারে এই টানেলের নাম অটল টানেল। যাই হোক, আমাদের আজকের গন্তব্য জিসপা, ডিস্টেন্স মানালি থেকে 93 কিলোমিটার। আর এখন আমরা 33 কিলোমিটার পার করে এসে দাঁড়ালাম অটল টানেলের নর্থ পয়েন্টে। এখনো পার করা বাকি 60 কিলোমিটার। তো দেখা হচ্ছে আগামী দিন এই ভিডিও সিরিজের নেক্সট পার্টে। সবে মানালি থেকে 33 কিলোমিটার পার করে অটল টানেলের নর্থ পয়েন্টে এসে দাঁড়ালাম ফর টি ব্রেক। অটল টানেল থেকে বেরিয়ে আমাদের ধরতে হবে বাঁদিকের রাস্তা, লে মানালি হাইওয়ে। তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে চিনাব নদী। এতক্ষণে লক্ষ্য করছি পাহাড়ের ভেজিটেশন বেশ খানিকটা কমে এসছে, সেই সাথে ধীরে ধীরে বাড়ছে অ্যাডভেঞ্চারের মাত্রা। এখন পার করছি সিসু ভিলেজ, অপূর্ব লাগছে। এমনভাবেই বাইক রাইড এনজয় করতে করতে পৌঁছই তন্ডি, আমাদের লাঞ্চ পয়েন্ট। জিসপা পৌঁছতে এখনো বাকি 32 কিলোমিটার, কিন্তু তার আগে ফুয়েল রিফিল ম্যান্ডেটরি। লাইফে ফার্স্ট টাইম পাহাড়ের কোল দিয়ে বাইক রাইড করছি, তাও আবার লাদাখের পাহাড়ে। প্রতিটা টার্নিং এ গুজবাম দিয়ে উঠছে। ফাইনালি মানালি থেকে 93 কিলোমিটার বাইক রাইড করে পৌঁছলাম জিসপা। রাতে থাকার বন্দোবস্ত হয়েছে এই টেন্টগুলোতে। 1 মিনিটের মধ্যে সারাদিনের এক্সাইটিং এক্সপিরিয়েন্স এক্সপ্লেন করা টোটালি ইম্পসিবল, তাই আজকের ফুল ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া রইল। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা সকালে। গুড মর্নিং ফ্রম জিসপা। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে টেন্ট থেকে বেরিয়ে সোজা চলে আসি একদম টেন্টের সাথে লাগোয়া বাঘ নদীর ধারে, যা গতদিনই আবিষ্কার করে ফেলেছিলাম। বেলা গড়িয়ে যাওয়ার কারণে সেমনভাবে ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম না, কিন্তু সকালের পরিবেশ দেখে মনে হচ্ছে যদি আমি কবি হতাম নির্ঘাত এই পরিবেশ দেখে একটা কবিতা নোট ডাউন করে ফেলতাম। যাই হোক, এইবার ফটাফট স্নান করে নিতে হবে, কারণ সামনে কবে স্নান করার মতো সিচুয়েশন পাবো তা অজানা। ডাইনিং টেন্ট থেকে গরম জলের বন্দোবস্ত, দেন ক্রিয়া সম্পূর্ণ করে ব্রেকফাস্ট সেরে নিলাম গরম গরম পোহা আর আলুর পরোটা দিয়ে। আজকের গন্তব্য সারচু, ডিস্টেন্স এই জিসপা থেকে 85 কিলোমিটার। পাহাড়ে বাইক রাইড করার দরুন, তাও আবার যদি হয় লাদাখের পাহাড়, হেলমেট, নি গার্ড, লেগ গার্ড প্রপারলি পরে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আর দেরি কিসে, এইবার ফাইনালি রেডি টু গো টু সারচু। আর হ্যাঁ, আজকের ফুল ভিডিওর লিঙ্ক এই চ্যানেল নেমের নিচে দেওয়া রইল। বাকি কথা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। এখনকার আপডেট ঠিক এই রকম। জিসপা থেকে বাইক স্টার্ট আমরা করে দিয়েছি, সোজা গিয়ে দাঁড়ালাম দীপাকতাল লেকে। এমন স্বচ্ছ ক্রিস্টাল ক্লিন জলের লেক হয় তা এই লেকে না আসলে অজানা থাকতো। জিসপা থেকে সারচু যাওয়ার পথে আরেকটা লেক পড়ে, কল্ড সুরজতাল লেক। বেশ কিছু সময় এই লেকের কিনারায় বসে শরীর ও মন দুই হিল করার চেষ্টা করি। কি অবাক করা ভৌগোলিক পরিবেশ, এত বিশাল বিশাল পাহাড়ে একটা গাছ পর্যন্ত নেই, উইদাউট ভেজিটেশন মাউন্টেন। চতুর্দিকে শুধু রুক্ষ সূক্ষ্ম পাহাড়। আঁকা বাঁকা এই পাহাড়ের পথ দিয়ে পৌঁছই বারালাচালা পাস, 4850 মিটার। জিসপা টু সারচু যাওয়া পথের সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড। সেই সাথে এখানে রয়েছে একটা বজরংবলী মন্দির। মন্দিরের দর্শন করে বারালাচালা পাস ক্রস করে একটা ওয়াটার ক্রসিং পাস করে বাইকের চাকায় ব্রেক পড়লো লাঞ্চ পয়েন্টে। রোড ক্যাপ্টেনের নির্দেশ, এই লো অক্সিজেন লেভেলে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। এই পরিবেশে সবচেয়ে আদর্শ কোনো লিকুইড জাতীয় খাবার। রোড ক্যাপ্টেনের নির্দেশ অনুযায়ী স্যুপ খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে নিই। আজকের গন্তব্য আরেকটু বাকি আছে। দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। লো অক্সিজেন লেভেলে পেট বুঝাই করে খাওয়াটা রীতিমতো বিপজ্জনক, তাই স্যুপ দিয়ে লাঞ্চ সেরে কিছু সময় রেস্ট নিয়ে রওনা দিই সারচুর দিকে। যতই এগোচ্ছি ততই লাদাখে বাইক রাইডের এক্সপিরিয়েন্স রোমাঞ্চ থেকে রোমাঞ্চক হয়ে উঠছে। এমনই বাইক রাইড করতে করতে ফাইনালি পৌঁছই সারচু। আজও রাত্রিবাস হবে টেন্টে, বাট জিসপা থেকে একটা ব্যাপার ভিন্ন, আর তা হলো সারচুতে এখনো ইলেকট্রিসিটি পৌঁছয়নি, কিন্তু তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত জেনারেটরের বন্দোবস্ত আছে, আর এখানে অক্সিজেন লেভেল আরও থিন, সেই সাথে ঠান্ডাও একটু বেশি। ঠান্ডা জলে ফ্রেশ হয়ে উপভোগ করি সারচুর ল্যান্ডস্কেপ উইথ মিল্ক টি। ঝলমলে রোদের জন্য একটু রক্ষে, ছাওয়া জায়গায় দাঁড়ালে ঠান্ডায় রীতিমতো গা কেঁপে উঠছে। এখন বাকি থাকে একমাত্র ডিনার, কারণ ঘড়ির কাঁটায় বাজে 7:45। ডিনারের আগে স্যুপ
শরীরে এক্সট্রা এনার্জি বুস্ট পেল। 1 মিনিটের মধ্যে সারাদিনের এক্সপিরিয়েন্স এক্সপ্লেন করা একটু টাফ, তাই চ্যানেল নেমের নিচে আজকের লং ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা পার্টে। গুড মর্নিং ফ্রম সার্চু। যেমনটা তোমরা আগের শর্ট ভিডিওতে দেখলে, এই সার্চুতে ইলেকট্রিসিটি বলতে শুধুমাত্র জেনারেটর, সেই সাথে অক্সিজেন লেভেল খুবই থিন, যে কারণে গত রাতে শরীর খুব উইক হয়ে পড়েছিল। এই দুর্বল শরীর নিয়ে আজ পার করতে হবে 254 কিলোমিটার, পৌঁছবো লে। প্রথম 84 কিলোমিটার পেয়েছি অস্বাভাবিক অফরোড, রাস্তার কাজ চলছে খুবই তড়িঘড়ি। এটাই শুধু রক্ষে গত রাতে এই চত্বরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় ধুলোর পরিবর্তে পেয়েছি কাদা, যার প্রমাণ আমাদের জুতো। অফরোড পার করে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের মাঝে এই ক্যাফেতে দাঁড়াই। হালকা পেট পুজো সেরে চলে আসি লাদাখের মোস্ট ফেমাস রোড কল্ড মোড়ে প্লেন। এখন আমরা বাইক রাইড করব সমুদ্রপৃষ্ঠ থেকে 19,000 ফুট উঁচুতে অবস্থিত এই রাস্তায়। বাইকের চাকায় ব্রেক মেরে রাস্তার মাঝে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক না করলে অ্যাডভেঞ্চারের মাত্রায় কিছুটা ঘাটতি রয়ে যাবে। এখান থেকে লাদাখে পৌঁছতে এখনও বাকি 130 কিলোমিটার। তো দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, আর তার অ্যালটিটিউড 11,930 ফুট। আর আগের পার্টে তোমরা অলরেডি দেখলে আমরা বাইক রাইড করছি লাদাখের 40 কিলোমিটারের একটা ফেমাস রোড মোড়ে প্লেনে। হ্যাঁ, রোডের নাম মোড়ে প্লেন। এই মোড়ে প্লেনের অ্যালটিটিউড আমাদের সান্দাকফু থেকে প্রায় 4,000 ফুট উঁচুতে অবস্থিত, যার এলিভেশন 15,748 ফুট। এই ফটোজেনিক মোড়ে প্লেন রোড পার করে পৌঁছই তাংলাংলা পাস, হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পাস ইন লাদাখ, যার এলিভেশন 17,482 ফুট। এই তাংলাংলা পাস থেকে বাকি ডিস্টেন্স পার করে ফাইনালি পৌঁছই লে শহর। শহরের স্ট্রাকচারের পাশাপাশি আরেকটা জিনিস দেখে ইউনিক ফিল করছি, তা হলো আপেল গাছে আপেলের উপস্থিতি। যাই হোক, হোটেলে ব্যাগ রেখে সোজা চলে আসি লে মার্কেট। এই লে মার্কেট এক্সপ্লোরের পাশাপাশি দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো লোকাল সিম তোলা, কারণ এক্সটার্নাল সিম কান্ট বি ইউজড হেয়ার। রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের মাঝে হওয়ার কারণে শুরু থেকেই এই লে শহর দেখে আফগানিস্তান ভাইব পাচ্ছি। সত্যি কথা বলতে লেতে এসে জানি না কেন শুরু থেকেই আমার উপস্থিতি অবিশ্বাসনীয় লাগছে। লে শহরের পরিবেশ দেখে মনে হচ্ছে চাঁদের গায়ে ছোট্ট একটা নগরে আমরা বিচরণ করছি। এই বুঝি অ্যালার্ম বাজলেই স্বপ্নভঙ্গ, কিন্তু আজ অ্যালার্মের কোনো জোর চলবে না, বিকজ আই অ্যাম লিভিং মাই রিয়েল ড্রিম। আজ আমাদের ডিস্টেন্স নুব্রা ভ্যালি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাইকে চেপে সোজা যাই পেট্রোল পাম্প, কারণ ডিস্টেন্স 160 কিলোমিটার। আজকের রাইড হতে চলেছে টু মাচ এক্সাইটিং। প্রথমে লে থেকে 40 কিলোমিটার পার করে পৌঁছই খারদুংলা পাস। আর এই খারদুংলা পাস ইন্ডাস রিভার ভ্যালি এবং শিয়ক রিভার ভ্যালিকে কানেক্ট করে রেখেছে, সেই সাথে নুব্রা ভ্যালির গেটওয়ে, যেই জায়গাটা আজকে আমাদের গন্তব্য। খারদুংলা পাসের মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে স্মৃতি হিসেবে একটা ছবি তুলবো তার আর জো নেই। অবশেষে এত ভিড় কাটিয়ে কোনো রকমে একটা ছবি তুলতে পারলাম। যেমনটা আগেই বললাম, লাদাখের খারদুংলা পাস হলো নুব্রা ভ্যালির গেটওয়ে। আজ আমাদের গন্তব্য সেখানেই। ডিস্টেন্স 120 কিলোমিটার, কিন্তু তার আগে আইটেনারিতে রয়েছে দিস্কিত গুম্পা। এই দিস্কিত গুম্পা ভিজিটের আগে সারতে হবে লাঞ্চ। আমাদের আজকের লাঞ্চ পয়েন্টের পাশে লক্ষ্য করলাম নাম না জানা এক জলস্রোত, রীতিমতো মন জুড়িয়ে যাওয়া পরিবেশ। এমন পরিবেশে কিছু সময় বসে আধ্যাত্মিক শক্তি আরোহণ করে নিই। আরে আমার আধ্যাত্মিক শক্তি আরোহণ করার একমাত্র ক্ষেত্রই তো হলো এমন প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, ফটাফট লাঞ্চ সেরে মোটামুটি 95 কিলোমিটার পার করে পৌঁছই লাদাখের ফেমাস বুদ্ধা স্ট্যাচু কল্ড দিস্কিত গুম্পা। এখান থেকে পুরো নুব্রা ভ্যালির দৃশ্য ফিল লাইক ড্রিম। এমন পরিবেশে সোনায় সোহাগার দায়িত্ব পালন করলো রামধনু, ইংরেজিতে যেটাকে বলে দ্য রেমবো। এখান থেকে আমাদের নাইট স্টে সামান্য কিছু দূরে হোয়াইট স্যান্ড ডিউনের একদম পাশে। আজকেও আমাদের রাত্রিবাস টেন্টে। আজ সারাদিনের জার্নিকে একটা সেন্টেন্সে বলতে চাইলে শুধু এটাই বলতে পারি, লিটারেলি দ্য হ্যাভেনলি অ্যাডভেঞ্চার। গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আজ আমাদের আইটেনারিতে ছিল মেনলি তুর্তুক ভিলেজ, ভারত পাকিস্তান সীমানায় অবস্থিত এক গ্রাম। আইটেনারিতে ছিল কেন বললাম, কারণ তুর্তুক ভিলেজে যাওয়ার পথে কোথাও ল্যান্ডস্লাইডের কারণে রোড ব্লক হয়ে রয়েছে। তো আজকের প্রধান আকর্ষণ হলো ক্যান্সেল, তাই আজই ব্যাক টু লে। কিন্তু তার আগে এই নুব্রা ভ্যালির হুন্ডার স্যান্ডিউন্সে 2 কুজওয়ালা উঠের সাফারি করা যেতে পারে। ক্যামেল সাফারি করার এক্সাইটমেন্ট নিয়ে হুন্ডার স্যান্ডিউন্সে পৌঁছলে ডিসিশনে আনি চেঞ্জ, কারণ জানি না কেন কিছু কিছু উদ্ভট উট দেখে বিকট ফিল হলো। ইনস্টাগ্রামে দেখা অনুভূতির একেবারে উল্টো। তাই ক্যামেল সাফারি না করে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে অবস্থিত লাদাখের পাহাড়ে এই হোয়াইট স্যান্ড ডিউন্সের পরিবেশ ক্যামেরা বন্দি করি। দেন ফাইনালি লের উদ্দেশ্যে রওনা দিই।
কিন্তু পথে আরেকটা জায়গায় গাড়ির চাকায় ব্রেক পড়ে, ওয়ার্ল্ড হাইয়েস্ট গো কাটিং অ্যাক্টিভিটিতে, যার বিস্তারিত থাকছে আগামী দিন নেক্সট পার্টে। আজ নুব্রা ভ্যালি থেকে লেতে ফেরার পথে 20 কিলোমিটার পার করে দাঁড়ালাম ওয়ার্ল্ড হাইয়েস্ট গো কাটিং অ্যাক্টিভিটিতে, যার এলিভেশন 10,357 ফুট। অ্যাডভেঞ্চার ট্রিপে এসে আরেক অ্যাডভেঞ্চার, কিন্তু এই অ্যাডভেঞ্চারে আমি পার্টিসিপেট করিনি। রিজন যেমনটা তোমরা জানো, আমি রয়েছে একটা ভিডিও সিরিজে কল্ড দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া। এই ভিডিও সিরিজের লাস্ট ট্রেক রয়েছে এখনো বাকি, সেই কারণে দুর্ঘটনা এড়াতে অংশগ্রহণ করার পরিবর্তে দর্শক হওয়ার সিদ্ধান্ত নিলাম। বলতে বলতে দুর্ঘটনা, আহত 1। আমার আশঙ্কাই ঠিক প্রমাণ হলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যাই হোক, এই অ্যাডভেঞ্চার রাইড কমপ্লিট করে খারদুংলা পাস ক্রস করে পাহাড়ের চূড়া থেকে লে শহরের অভূতপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করে ফাইনালি পৌঁছই লেতে। তো দেখা হচ্ছে আগামী দিন লে থেকে প্যাংগং লেক যাওয়ার পথে। সকলকে সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম লে। বাট কিছু সময়ের মধ্যে বেরোবো লাদাখের মোস্ট ফেমাস অ্যাট্রাকশন প্যাংগং লেকের উদ্দেশ্যে। কিন্তু তার আগে জানি না কেন এই আপেল গাছটা বারবার দেখতে ইচ্ছা করছে। যদিও বা প্যাংগং লেক থেকে ফিরে আগামী দিন আবারও এই হোটেলেই চেক ইন রয়েছে। যাই হোক, এই মুহূর্তে বলতে পারছি না প্যাংগং লেক লাইভ দেখতে কেমন হবে। অন্য ভিডিওতেই শুধু দেখেছি, যা অপূর্ব। বাট লে থেকে সেখানে পৌঁছানোর রাস্তা কম কিছু নয়। রীতিমতো না থাকতে পেরে পাহাড়ের এক কোলে বাইকে স্ট্যান্ড দিয়ে নিচের অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দি করে নিলাম। যেন মনে হচ্ছে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের মাঝে এক বিন্দু অক্সিজেনের উৎস। এমনই মায়াবী পরিবেশ পার করতে করতে পৌঁছলাম চাংলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,688 ফুট উঁচুতে অবস্থিত, সেই সাথে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 10th হাইয়েস্ট মোটরেবল পাস। এখান থেকে আরো কিছুটা আগিয়ে ব্রেক নিয়ে নিলাম এই ক্যাফেতে। এখনো পর্যন্ত লে থেকে পার করলাম 77 কিলোমিটার। প্যাংগং লেক পৌঁছতে এখনো বাকি 113 কিলোমিটার। বাকি রাস্তায় দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। চাংলা পাস ক্রস করার পর প্যাংগং লেক পৌঁছতে বাকি থাকে 110 কিলোমিটার। এখান থেকে কিছু দূর গিয়ে রোড ক্যাপ্টেন দাঁড় করালো নাম না জানা এক রাস্তার পাশে। তার কারণ একটা গ্র্যান্ড গ্রুপ ফটো। যদি কিনা আজ আমাদের গন্তব্য প্যাংগং লেক না হতো, তাহলে এই লোকেশনটাকেই আজকে সেরা প্লেস বলে ঘোষিত করতাম। তাই এখানে বেশি সময় না দিয়ে এগিয়ে গেলাম গন্তব্যের দিকে। কিন্তু কিছু দূর গিয়ে পথে দেখা হলো এই মাতুব্বরদের সাথে, কল্ড হিমালয়ান মোরোটো। জাস্ট আনবিলিভেবল, উন্মুক্তভাবে পুরো ভ্যালি জুড়ে চড়ে বেড়াচ্ছে। খুবই ফ্যামিলিয়ার একটা অ্যানিমেল। লাদাখে এসে এমন অ্যানিমেল দেখতে পাবো তা একেবারেই অজানা ছিল। আমি রীতিমতো এদের দেখে সারপ্রাইজড। কিছু সময় এদের সাথে ছুটাছুটি করে আবারও বাইকে চেপে বসলাম। এখান থেকে প্যাংগং লেক খুব একটা বেশি দূরে নয়, তাই নিমেষেই চলে আসলাম এই ভূস্বর্গে। এই অভূতপূর্ব কাল্পনিক পরিবেশ দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে কিছু সময়ের প্রয়োজন হলো। পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের লেক 134 কিলোমিটারের 50% ভারতের সীমানায় আর বাকি 50% চীনের সীমানায় অবস্থিত এই ভূস্বর্গ আজ স্পর্শ করার দিন। এই প্যাংগং লেকের সামনে আসা মাত্রই সারাদিনে বাইক রাইড করার ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। আর সেই জায়গা দখল করলো স্পিরিচুয়াল এনার্জি। কারণ আগেই বলেছি, আমার আধ্যাত্মিক শক্তি আরোহণ করার একমাত্র ক্ষেত্র হলো এই প্রাকৃতিক পরিবেশ। আর এর চেয়ে মায়াবী দৃশ্য দ্বিতীয় আছে, কিন্তু তার নিদ্রায়। আর হ্যাঁ, আমি কি 3 ইডিয়টস ফিল্মের ব্যাপারটা মিস করে ফেললাম? রীতিমতো চোখের সামনে ভাসছে 3 ইডিয়টস ফিল্মের ক্লাইম্যাক্সের সিন। যাই হোক, লেকের পাশে এইসব ঘরের মধ্যে কোনো একটা ঘরে আজ আমাদের নাইট স্টে। রাত হতেই রুম থেকে বেশ কিছুটা দূর হেঁটে আসলুম মিল্কি ওয়ে দেখার উদ্দেশ্যে, যা পূর্ণিমার আকাশে স্পষ্ট পেলাম না। কিন্তু যেটা দেখে মুগ্ধ হলাম তা হলো লেকের চাদরের উপর চাঁদের রিফ্লেকশন। এ যেন এক মায়াবী দৃশ্য। মানালি থেকে বাইকে চাপার পর থেকে আজ পাক্কা 5টা দিন হলো বাইক রাইড করেই চলেছি। 6 দিনের মাথায় এসে আজ ফিল করছি লাদাখে এসে স্থির হয়ে সেমনভাবে অনেকটা সময় কাটানো হয়নি। তাই আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি একাই রুম থেকে বেরিয়ে বেশ কিছুটা দূর পাইচারি করতে বেরিয়ে পড়ি, যাকে বলে মর্নিং ওয়ার্ক। আর তা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, প্যাংগং লেকের কিনারায়, যাকে বলে উষ্ণ মৃদু অ্যাডভেঞ্চার। আজকের এই মর্নিং ওয়ার্ক হতে চলেছে আমার জীবনের সবচেয়ে সেরা মর্নিং ওয়ার্ক, আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সকাল সকাল এই প্যাংগং লেক থেকে স্পিরিচুয়াল এনার্জি সংগ্রহ করে আবারও সেম রুটিন, আর তা হলো বাইকে চেপে ফেরার পালা। আজকের গন্তব্য আবারও লেতেই। তো পথে দেখা হচ্ছে আগামী দিন নেক্সট পার্টে। আর হ্যাঁ, সকালে আমার রুমের বেড থেকে বাইরের কাল্পনিক দৃশ্যটা এখনো কি দেখিয়েছি?
প্যাংগং লেকের কিনারা দিয়ে সকালের মর্নিং ওয়ার্ক সেরে বাইকে চেপে লাদাখের অনবদ্য রুক্ষ সূক্ষ্ম পাহাড়ে মাত্র 1.5 ঘন্টায় 70 কিলোমিটার পার করে দাঁড়ালাম এই ক্যাফেতে, যার এক পাশে রয়েছে বিস্তীর্ণ এক নির্জন ভ্যালি। আর আরেক পাশে রয়েছে এই অপূর্ব লেক কল্ড সোল্টাস লেক। এখানকার লোকেশন যদি বলতেই হয় তবে আমি বলবো আ হেভেন অন আর্থ। এই ক্যাফে থেকে হালকা স্ন্যাক্স খেয়ে এবং এখানকার অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ক্যামেরা বন্দি করে আবারও বাইকে স্টার্ট দিলাম লের উদ্দেশ্যে। কিন্তু পথে বাইকে আবারও ব্রেক চাপতে হলো, আর তার কারণ হলো এই অ্যাক্টিভিটি। প্যারাগ্লাইডিং এইবার আর করা হবে না, এইবার যেটা করা হবে সেটা হলো প্রেরণা সংগ্রহ, যাতে নেক্সট টাইম করতে পারি। এইখান থেকে বেরিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পর এইবার বাইক থামালাম থিক্সি মনেস্ট্রির সামনে, যার বিস্তারিত থাকছে আগামী দিন নেক্সট পার্টে। One of the most famous monastery of Ladakh, থিক্সি মনেস্ট্রি। থিক্সি হিলের চূড়ায় অবস্থিত এই মনেস্ট্রির আর্কিটেকচার এতটাই আই ক্যাচি, রাস্তা থেকে একবার হলেও প্রত্যেকের চোখ পড়বেই। পাহাড়ের উপর টোটাল 12 তলার এই মনেস্ট্রিতে রয়েছে তিব্বতিয়ান কালচারের স্কুল, রয়েছে 50 ফুটের অপূর্ব বুদ্ধা স্ট্যাচু। এই মনেস্ট্রির যত উপরে উঠছি ততই লাদাখের প্যানোরামিক দৃশ্য আরও অ্যাস্থেটিক হয়ে উঠছে। রুফটপে রয়েছে ওল্ড লাইব্রেরি। থিক্সি মনেস্ট্রির টপের এই ওল্ড লাইব্রেরিতে একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে, সেই সাথে রয়েছে সাইলেন্স, সাউন্ড অফ সাইলেন্স। মেডিটেশন করতে বসলে যেই আওয়াজটা কানে বাজে, ঠিক সেই আওয়াজটা আমি নর্মালি শুনতে পাচ্ছি, মানে কোনো সাউন্ড নেই, এটাই হচ্ছে সাউন্ড। এমন সাইলেন্টে কিছু সময় মেডিটেশন করলে মন্দ হয় না। One of the most famous monastery in Ladakh, থিক্সি মনেস্ট্রি। 12 তলার এই অপূর্ব মনেস্ট্রি দেখার পর বাকি থাকে এক্সপ্লোর করার, হুইচ ইজ র্যাঞ্চোস স্কুল। হ্যাঁ, 3 ইডিয়টস ফিল্মেরই র্যাঞ্চোস স্কুল। এই স্কুলে এসে এই পোজে একটা ফটো ক্লিক না করলে এখানে আসা একেবারে ব্যর্থ রয়ে যাবে। যদিও বা ফিল্মে এই শুটিং পয়েন্ট আর একটা ক্যাফে ছাড়া ট্যুরিস্টদের জন্য দেখার আর সেমন কিছুই নেই। মেইন স্কুলের বিল্ডিং একটু পাশে, সেখানে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট। র্যাঞ্চোস স্কুল কভার করার পর করণীয় একটাই শুধু কাজ, এখান থেকে লেতে সেম হোটেলে চেক ইন। আগামী দিন আমাদের গন্তব্য কার্গিল। আজকের মতো বিদায়। এই লাদাখ রোড ট্রিপে ফাইনালি আজ বিদায় নিচ্ছি লে শহর থেকে। আর আজকের গন্তব্য কার্গিল, কিন্তু পথে কয়েকটা সাইট সিন রয়েছে। প্রথমে দাঁড়ালাম গুরুদ্বারা পাথর সাহেব। ভেতরে ফটো ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড, কিন্তু বাইরের পোস্টারে ভেতরের একটা ফটো রয়েছে। পোস্টারের এই পাথরটাকে ঘিরেই পুরো গুরুদ্বারা তৈরি করা। যাই হোক, গুরুদ্বারার গরম গরম চা আর বো দেখে সোজা এসে দাঁড়ালাম ম্যাগনেটিক হিল, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস অফ লাদাখ। হলেও আমার পার্সোনালি মনে হলো জায়গাটা জাস্ট হাইপ হয়ে রয়েছে। এখানে এসে ম্যাগনেটিক কোনো এফেক্টই বুঝলাম না, আর আমাদের রোড ক্যাপ্টেনও আমার সাথে একমত। লাদাখে লে শ্রীনগর হাইওয়ের ম্যাগনেটিক হিলের ম্যাগনেটিক এফিসিয়েন্সি আমি ফিল করলাম টোটালি ভুয়ো। আর এই ব্যাপারটা ডকুমেন্ট করে সোজা এসে দাঁড়ালাম জান্সকার ও ইন্ডাস নদীর সঙ্গম পয়েন্টে। একদম দেবপ্রয়াগের সঙ্গমের মতনই লাগছে, ভাগীরথী আর অলকানন্দা ঠিক সেই রকমই। এদিক থেকে ইন্ডাস আসছে আর এদিক থেকে জান্সকার নদী আসছে। সামনে গিয়ে দেবপ্রয়াগে গঙ্গা হয়ে কনভার্ট হয়ে যায়, আর এখানটায় ইন্ডাসে কনভার্ট হয়ে যায়। এখান থেকে আমাদের নেক্সট সাইট সিন হলো চাঁদের কোলে, হুইচ ইজ মুন ল্যান্ড। এখানকার ল্যান্ডস্কেপের স্ট্রাকচার ফিল লাইক একেবারে চাঁদের সারফেস। এখান থেকে কার্গিলে পৌঁছানোর আগে লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় বাইক দাঁড়ালো, আর সেটা হলো ফাতুলা টপ। আর এই ফাতুলা টপ আজকে লে শ্রীনগর হাইওয়ের সবচেয়ে উঁচু পাস। দেন ফাইনালি আমরা সন্ধ্যার আগে পৌঁছলাম কার্গিল। গতকাল কার্গিল পৌঁছে হোটেলে চেক ইন করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। আশেপাশের চত্বরটা অন্ধকারে সেমনভাবে বোঝা যায়নি, কিন্তু সকালে কার্গিলের পরিবেশ দেখে আমি রীতিমতো সারপ্রাইজড।
সকালের ব্রেকফাস্ট সেরে বাইকে চাপতেই আরও কিছু সময় ওয়েট করতে হলো, কারণ আমাদের গ্রুপের একজনের বাইকে মেকানিক্যাল প্রবলেম। বাইক রিপেয়ার করে ফাইনালি বিদায় জানালাম কার্গিল। আজকের গন্তব্য শ্রীনগর, সেই সাথে লাদাখের ভ্রমণ হবে কমপ্লিট। পথে দাঁড়ালাম কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে এন্ট্রি সকলের জন্য ফ্রি, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডি প্রুফ ম্যান্ডেটরি। এখানে একটা বিশেষ সতর্কতা, আইডি প্রুফ হিসেবে পাসপোর্ট দেখালে চলবে, কিন্তু পাসপোর্টে পাকিস্তান ও চায়নার ভিসা থাকলে এখানে প্রবেশ একেবারে প্রোহিবিটেড। ফলস্বরূপ আমাদের গ্রুপে এক ভাইয়ের এন্ট্রি মেলেনি, কারণ তার পাসপোর্টে পাকিস্তানের ভিসা রয়েছিল। কার্গিল ওয়ার মেমোরিয়াল ডকুমেন্ট করে সোজা এসে দাঁড়ালাম জোজিলা পাস। জোজিলা পাস কাশ্মীর ও লাদাখকে কানেক্ট করে রেখেছে। ইটস মিন এই জোজিলা পাস ক্রস করার সাথে সাথে লাদাখের ভূমি থেকে কাশ্মীরের ভূমিতে এন্ট্রি করব। লাদাখ থেকে বেরিয়ে কাশ্মীরে ঢুকছি, তাই বলে যে অ্যাডভেঞ্চার কমপ্লিট তা ভাবলে একটু ভুল হবে। এখনো লাস্ট অ্যাডভেঞ্চার অন দ্য ওয়ে। এখন ক্রস করব সামনের এই ভয়ঙ্কর জিগজ্যাগ সরু পথ। সাবধানতায় একটু বিঘ্ন ঘটলে খেল খতম। বাইকের চাকা কোনো রকমে স্লিপ কাটলে কম বেশি 300 মিটার নিচে গিয়ে পৌঁছবো। কোনো রকমে এই ডেঞ্জারাস রোড পার করতেই হৃদয়ে কনফিডেন্টের পাশাপাশি ধীরে ধীরে পাহাড়ের কোল দিয়ে ভেজিটেশন লক্ষ্য করছি। এমনভাবেই ফাইনালি পৌঁছলাম শ্রীনগর। এখানে পৌঁছে একটু আনইজি ফিল করছি, আর তার কারণ আমি অলরেডি কাশ্মীর ফাইল মুভিটা দেখে রেখেছি। ব্যাক অফ দ্য মাইন্ড ওই ফিল্মের স্টোরি লাইন মাথায় ঘুরপাক খাচ্ছে। মানালি থেকে 11টা দিন ধরে জিসপা, সারচু, লে, নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, দেন কার্গিল হয়ে ফাইনালি এসে পৌঁছেছি শ্রীনগর। সেই সাথে শুরু হতে চলেছে আমার ভিডিও সিরিজের অন্তিম ট্রেক, হুইচ ইজ কেজিএল ট্রেক, কাশ্মীর গ্রেট লেক ট্রেক। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমি রয়েছি একটা ভিডিও সিরিজে যার মেন পারপাস ইন্ডিয়ার ফেমাস 3টে ট্রেক একটা ভিডিও সিরিজের মধ্যে কমপ্লিট করব। আর এই কেজিএল ট্রেকটা হলো এই ভিডিও সিরিজের শেষ ট্রেক। যাই হোক, টানা 11 দিনের ইন্টেন্সিভ বাইক রাইড জাস্ট হলো কমপ্লিট। একটা দিন পর আগামী দিন থেকে হবে ট্রেক শুরু, তাই আজকের দিনটা ফুল ডে রেস্ট নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মন যে বলছে কিছু সময় ডাল লেকে টহল দিলে এমন কোনো সমস্যা বোধ হয় না হবে। তো আর কি, শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে পড়লুম লেকের চত্বরটা পাইচারি করতে। লেকের উপরে ভাসমান সারি সারি শিকারা বোটগুলো রীতিমতো দৃষ্টি কাটছে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। অবশেষে এই ভিডিও সিরিজের অন্তিম উদ্দেশ্য সফল করার সূচনা অফিসিয়ালি আজ শুরু হচ্ছে। সকাল সকাল হোটেল চেক আউট করে চলে আসি কাশ্মীর ট্যুরিস্ট রিসেপশন সেন্টার। এখানেই হবে আমাদের গ্রুপের মিটিং পয়েন্ট। দুপুর 12টার মধ্যেই এখান থেকে রওনা দেবো সোনমার্গের উদ্দেশ্যে। হাতে এখনো সময় 3 ঘন্টা, আর এই 3 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো কাজ সারতে হবে। এই কেজিএল এর এন্টায়ার ট্রেকে কাটাতে হবে উইদাউট ইলেকট্রিসিটিতে, আর আমার কাজই সম্পূর্ণ ট্রেক ডকুমেন্ট করা। সেই কারণে অল টাইম ফোনে চার্জ রাখাটা অতি আবশ্যক। আর দ্বিতীয় নম্বর কাজটা হলো দুটো ট্রেকিং জার্সি খরিদ, আর তার জন্য আদর্শ ব্র্যান্ড ডিক্যাথলন। এই ডিক্যাথলন থেকে জার্সির সন্ধান তো মিললো, বাট আজ সানডে, ম্যাক্সিমাম দোকানই বন্ধ। আনফরচুনেটলি এখান থেকে পাওয়ার ব্যাংকের কোনো হিললে হলো না। লাস্ট অপশন সোনমার্গ, যেখানে আজ আমাদের নাইট স্টে। পাওয়ার ব্যাংকের ব্যবস্থা না হলে শেষে এসে এই ট্রেকটা বেশ কিছুটা হ্যাম্পার হবে। আশা করি সোনমার্গে পাওয়ার ব্যাংকের সন্ধান মিলবে। একদিন আগে এই রাস্তা দিয়েই বাইকে করে শ্রীনগর গেছিলাম, আর আজ একই পথ দিয়ে সোনমার্গ যাচ্ছি। এমনই চেনা রাস্তার এক পাশে গাড়ি দাঁড়ালো সকালের জল খাবার সারতে, কিন্তু আমি রেস্টুরেন্টে যাওয়ার পরিবর্তে আগে আসলাম পাশের সিন্ধ নদীর ধারে। এমন পরিবেশ কোনোভাবে মিস করা যাবে না। আলাদা করে এই পরিবেশের ব্যাপারে কিছু বলার নেই, কাশ্মীরের প্রতিটা জায়গায় অনবদ্য। ফাইনালি শ্রীনগর থেকে 80 কিলোমিটার পার করে এসে পৌঁছালাম সোনমার্গ, কিন্তু এখনো মন থেকে সংশয় যায়নি, কারণ পাওয়ার ব্যাংক নেওয়া হয়নি। লাইফে ফার্স্ট টাইম এমন টেন্টে নাইট স্টে করতে চলেছি। আই এম প্রিটি মাচ এক্সাইটেড। যাই হোক, স্ন্যাক্স সেরে সোজা চলে আসি সোনমার্গ মার্কেট। এখান থেকে ফাইনালি পাওয়ার ব্যাংকের বন্দোবস্ত হলো। পকেটের দিক না তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও দুটো পাওয়ার ব্যাংক কিনতেই হলো, কারণ ওই যে আমার মেন কাজটাই তো হলো হোল এক্সপিরিয়েন্স ডকুমেন্ট করা। খুব সাবধান, ইন্ডিয়ার মোস্ট ফেমাস ট্রেক কাশ্মীর গ্রেট লেক ট্রেকে আসলে তোমাকে বিনা ইলেকট্রিসিটিতে টানা 7টা দিন সার্ভাইভ করতে হবে, হুইচ ইজ ট্রুলি অ্যাডভেঞ্চারাস। আর যদি তুমি আমার মতো ভিডিও মেকিং পার্সন হয়ে থাকো, তবে তোমাকে এক্সট্রা পাওয়ার ব্যাংক ক্যারি করতেই হবে, যেটা আগের দিন এসে সোনমার্গ মার্কেট থেকে বন্দোবস্ত করে নিয়েছিলাম। যাই হোক, গুড মর্নিং ফ্রম সোনমার্গ, হুইচ ইজ দ্য বেস ক্যাম্প অফ দিস কাশ্মীর গ্রেট লেক ট্রেক, কেজিএল ট্রেক। অফিসিয়ালি আজ এই কেজিএল ট্রেকের প্রথম দিন। ডিস্টেন্স 11 কিলোমিটার এবং ডেস্টিনেশন নিচ নাই।
সকালের ব্রেকফাস্ট এবং একটা গ্রুপ ফটো ক্লিক করে মোটামুটি 500 মিটার উপরে উঠতেই আমাদের পারপাস সফল হতে শুরু করেছে। আর সেটা হলো এই অপূর্ব দৃশ্য। এটা তো সবে শুরু, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। এইটা ভেবে শরীরে গুজবাম আসছে, এই ট্রেকটা চিরস্মরণীয় হতে চলেছে। ট্রেকিং এর শুরুতে এই ভিউটা হচ্ছে ট্রেলার উইথ সোনমার্গ মার্কেট। ফুল পিকচার অপেক্ষা তো করছে আরো ওপরে। ভূস্বর্গ এই কাশ্মীরের গ্রিন ভ্যালির মোটামুটি 4 কিলোমিটার পার করতেই পৌঁছালাম ম্যাগি পয়েন্টে। কিন্তু যতক্ষণ হেলদি খাবারের যোগান পাচ্ছি ততক্ষণ ম্যাগির দিকে যাওয়াটা এক প্রকার বোকামি হবে। এতটুকুনি তরমুজের মূল্য নিল 100টা টাকা। যত ওপরে উঠবো প্রতিটা জিনিসের দাম ক্রমশই বাড়তে থাকবে। ছোট্ট একটা ইনফরমেশন, এই ম্যাগি পয়েন্টে ফোনের লাস্ট সিগন্যাল মিলবে। তো ফাইনালি এই ম্যাগি পয়েন্ট থেকে সমগ্র জগৎ থেকে ডিজিটালি ঘটবে বিচ্ছেদ। নেচারের সাথে কানেক্ট হয়ে আদর্শ সময় কাটানোর সুযোগ মিলবে। নো ইলেকট্রিসিটি, নো নেটওয়ার্ক, হোয়াট এ কম্বিনেশন। আজ দুপুরে লাঞ্চ সারবো এই অপূর্ব জলধারার পাশে, কিন্তু তার আগে পার করতে হবে এই ম্যাগি পয়েন্ট থেকে 4 কিলোমিটার পথ। প্রথমে পেলাম বিশাল বিশাল প্রকাণ্ড পাহাড়ি গাছের ঘন জঙ্গল। 1.5-2 কিলোমিটারের এই ঘন জঙ্গল পার করে পৌঁছলাম এই অপূর্ব জলধারার সামনে। আর এই জায়গাটাকেই সিলেক্ট করা হলো লাঞ্চ পয়েন্ট হিসেবে। প্রথম দিনই এমন ভিউ, এমন পরিবেশ, বাকি দিনগুলো কি অপেক্ষা করছে আমাদের জন্য, কি এক্সপিরিয়েন্স করতে চলেছি। আর এই ব্যাপারটা ভেবেই প্রতিনিয়ত গুজবাম আসছে। এখান থেকে আমাদের আজকের ক্যাম্প সাইট মাত্র 3 কিলোমিটার অবশেষ। কম বেশি 3 ঘন্টা ট্রেক করে ফাইনালি পৌঁছলাম নিচনাই। আজকে এই অপূর্ব ভ্যালির মাঝে এই টেন্টগুলোতে আমাদের রাত্রিবাস। এখন ঘড়ির কাঁটায় বাজে 6 PM। দিস টাইম ফর স্ন্যাক্স উইথ র্যান্ডাম আড্ডা উইথ স্ট্রেঞ্জার্স, যেটা ট্রেকিং এর অ্যানাদার বেস্ট পার্ট। গুড মর্নিং ফ্রম নিচনি। কেজিএল ট্রেকের আজ দ্বিতীয় দিন, সেই সাথে লাইফে ফার্স্ট টাইম রাতে ঘুমিয়েছি স্লিপিং ব্যাগের ভেতরে। অনবদ্য অনুভূতি। রাতে বেশ ঠান্ডা ছিল, কিন্তু আজ সকালটা একেবারে রোদ ঝলমলে হয়েছিল চারিদিকে। অপূর্ব এই গ্রিন ভ্যালিতে টেন্টের মাঝে খোলা আকাশের নিচে পরিবেশন হলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেড অমলেট দিয়ে পেট পুজো করে 8টার মধ্যে আমাদের বেরোতে হবে। আজকের গন্তব্য ভিশনসার লেক, ডিস্টেন্স 13 কিলোমিটার। ফাইনালি টেন্ট প্যাক করে পিঠে ব্যাগ বেঁধে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম ভিশনসারের উদ্দেশ্যে। বেশ কিছু দূর ট্রেক করে আজকের টি পয়েন্টে পৌঁছতেই শুরু হলো ঠান্ডা ওয়েদারে রিমঝিম বৃষ্টি। তো এই বৃষ্টিতে সিদ্ধান্ত নিলাম বৃষ্টি একটু কমলেই ট্রেক শুরু করা যাবে। এখন মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পরেও বৃষ্টি না থামলে সিদ্ধান্ত নিই এবার সময় হয়ে এসছে ব্যাগ থেকে পঞ্চ বার করার। কনকনে ঠান্ডা ওয়েদারে বৃষ্টির মধ্যে পঞ্চ পড়ে কাশ্মীরের অপূর্ব এই ভ্যালিতে ট্রেক করতে করতে একটা ভাবনা মাথায় এলো। আমি যদি আজ কবি হতাম তবে এই পরিবেশের প্রেমে পড়ে নির্ঘাত একটা কবিতা নোট ডাউন করেই ফেলতাম। যদিও বা অলরেডি প্রেমে পড়েই গেছি, শুধু কবিতাটুকু লিখতে পারলাম না। লিখলে হয়তো ক্লাস 8-9-এর ছাত্রছাত্রীদের ইংলিশ টেক্সট বইয়ে তা পড়ানো হতো, যেমনটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন কিংবা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা আমরা পড়ে মুখস্থ করতাম। যাই হোক, ফাইনালি পৌঁছালাম ভিশনসার লেক। বৃষ্টি এখনো থামেনি। টানা 4 ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে ট্রেক করে এখানে পৌঁছলাম। আজ এখানেই রাত্রিবাস, তাও আবার গত 2 দিনের ন্যায় এই টেন্টে। এবার দেখার পালা বৃষ্টি কখন থামে। গুড মর্নিং ফ্রম ভিশনসার। কেজিএল ট্রেকের আজ তৃতীয় দিন। গতদিন শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। সারাটা রাত চলেছে এই বৃষ্টি। আজকে আমাদের গন্তব্য গদসর, ডিস্টেন্স 14 কিলোমিটার। শিডিউল অনুযায়ী আমাদের ট্রেক শুরু হবে 8 AM, কিন্তু তখন যখন বৃষ্টি থামবে। কারণ আজকের ভিশনসার টু গদসর যাওয়ার পথ খুবই খারাই। বৃষ্টির মধ্যে লাইফ রিস্কের সম্ভাবনা রয়েছে। সময় গড়িয়ে এখন দুপুর 12টা। ওয়েদারে চেঞ্জ এখনো নেই কিঞ্চিত। আমাদের ট্রেক লিডার জানালো এমন বৃষ্টি আগামী দিনও থাকলে এই কেজিএল ট্রেক এখানেই হবে ফিনিশ। এখান থেকেই নিচে ফিরতে হবে। আমরা প্রত্যেকে ভগবান ইন্দ্রের কাছে আগামী দিন যাতে ওয়েদার ক্লিয়ার হয়ে যায় তার প্রার্থনা করি। এই টেনশন থেকে একটু রিলিফ পেতে ডিনার টেন্টে জমিয়ে নিলাম আড্ডা। আজকের ট্রেক তো হলো একেবারে ক্যান্সেল। এবার দেখার পালা আগামী দিন ওয়েদার কি দাঁড়ায়। খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে বৃষ্টি আজও থামেনি। টানা 30-35 ঘন্টার এই রিমঝিম বৃষ্টি না থামার কারণে আনফরচুনেটলি আজ আমাদের নিচে ফিরতে হবে। শুধু আমরা নই, আমাদের মতো আরো 10 থেকে 12টা গ্রুপ আজ নিচে ফিরবো। কাশ্মীর গ্রেট লেকস ট্রেকে এসে এখনো একটাও লেকের দর্শন মিলল না। তাই ডিসিশন নেওয়া হলো ফিরে যাওয়ার আগে 2 কিলোমিটার দূরে অবস্থিত ভিশনসার লেকের দর্শন করা যেতে পারে। তো আর কি, পঞ্চপরে রেডি। 2 কিলোমিটার ট্রেক করে পৌঁছলাম ভিশনসার লেক। অ্যাটলিস্ট একটা লেক ক্যামেরা বন্দি করতে পারলুম। রোদ ঝলমলে পরিবেশে আরো চার্মিং লাগতো, কিন্তু মেঘে মোড়ানো এই ওয়েদারের পরিবেশ কম কিছু নয়। মনে হচ্ছে হলিউডের কোনো মুভির প্লটে এসে পৌঁছেছি।
আনফরচুনেটলি বলতে হচ্ছে ঝিরঝিরে বৃষ্টির কারণে কেজিএল ট্রেকটা সম্পূর্ণ করতে পারলাম না, অর্ধেক রাস্তা থেকে ফিরতে হচ্ছে। এখান থেকে একবারে আজই নিচে পৌঁছে শ্রীনগরে একটা রাত থেকে নেক্সট ডে টান বাড়ি। যাই হোক, ফাইনালি এই ভিডিও সিরিজ হলো কমপ্লিট। উদ্দেশ্য ছিল ইন্ডিয়ার ফেমাস 3টে ট্রেক একসাথে কমপ্লিট করব। তার মধ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক হয়েছে একেবারে স্মুথলি কমপ্লিট। দ্বিতীয় ট্রেক হুইচ ইজ হামটা পাস ট্রেক, যেটা হয়েছিল হিমাচলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্যান্সেল। আর লাস্টে এই কেজিএল ট্রেকে বৃষ্টির কারণে মাঝপথ থেকে ফিরতে হচ্ছে। দ্যাটস মিন প্রথম ট্রেক হয়েছে ডান, দ্বিতীয় ট্রেক ক্যান্সেল এবং তৃতীয় নম্বর ট্রেক হাফ ডান। কিন্তু এই ভিডিও সিরিজের মধ্যে অমৃতসর ও ইন্ডিয়ার আলটিমেট অ্যাডভেঞ্চার হুইচ ইজ লাদাখ বাইক ট্রিপ ইনক্লুড করে মনের বুঝকে স্টেবল করতে পেরেছি। দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া আমার এই ভিডিও সিরিজে একসাথে চলার জন্য প্রত্যেককে অসংখ্য ভালোবাসা।